গল্পের শুরুতেই গল্পের ফিমেল লিড শিয়াকে দেখানো হয়। শিয়া অনেক ভালো বক্সিং খেলে। শিয়া একটি বক্সিং ক্লাবের চ্যাম্পিয়ন। আর শিয়া আজকে সকালে জানতে পারে এই শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী তাদের বক্সিং ক্লাবটা কিনে নেবে। আর তাদের এই বক্সিং ক্লাবটা হয়তোবা বন্ধ হয়ে যাবে। এই সব কিছু শুনে তো শিয়া অনেক বেশি চিন্তিত হয়ে যায়। এরপর আমাদের এই গল্পের মেন লিড জিয়ানকে দেখানো হয়। সে একজন অনেক বড় বিজনেসম্যান। আর তার একটি বৈশিষ্ট্য হলো সে তার আশেপাশে যে কোনো মানুষকে মাত্র 3 মিনিট সময় দেবে। এর মধ্যে তাকে যদি কেউ ইমপ্রেস করতে পারে তাহলে সে তার পাশে তাকে অ্যালাউ করে। আর তাকে ইমপ্রেস করতে না পারলে সে আর কখনোই ওই ব্যক্তির সাথে কথা বলে না। আর জিয়ানি সেই ব্যক্তি যে শিয়াদের বক্সিং ক্লাবটি কিনতে চাচ্ছে। যেহেতু জিয়ান বক্সিং ক্লাবটি কিনবে তাই সে নিজে এসেছে এই ক্লাবটি দেখার জন্য। আর প্রথম দেখাতেই সে এই ক্লাবটি অনেক বেশি পছন্দ করে নেয় আর তার ম্যানেজারকে বলে এই ক্লাবটি কিনে নাও। জিয়ান যখন বাইরে যাচ্ছিল তখনই একটি সাইনবোর্ড জিয়ানের উপর পড়তে নিচ্ছিল আর শিয়া তা দেখে ফেলে। তখন শিয়া পিছন থেকে এসে জিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে আর তার উপরেই পড়ে যায়। শিয়া তখন দেখতে পায় এই লোকটি সেই লোক যে তাদের বক্সিং ক্লাবটি কিনতে চাচ্ছে। এরপর শিয়া জিয়ানের সাথে কথা বলতে যাচ্ছিল। সে বলছিল এই বক্সিং ক্লাবটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন, প্লিজ আমাদের এই বক্সিং ক্লাবটি আপনি বন্ধ করে দিয়েন না। কিন্তু জিয়ান তো ওর কোনো কথাতে পাত্তা দেয় না আর বাইরে গিয়ে ওর ম্যানেজারকে বলতে থাকে তুমি 3 দিনের মধ্যেই সব ফর্মালিটিস পূরণ করে নাও আর সাথে সাথে এই বক্সিং ক্লাবটি বন্ধ করে দাও। আমার এই ঝামেলা একদমই পছন্দ নয়। এরপর সন্ধ্যা যখন শিয়া তার বাড়িতে বসেছিল তখন টিভিতে জিয়ানের একটি খবর দেখাচ্ছিল। আর জিয়ানকে দেখে শিয়া তো অনেক বেশি গালাগালি করতে থাকে জিয়ানকে। আর শিয়া বলতে থাকে এই লোকটি অনেক খারাপ, এর জন্যই আমাদের সপ্তাহের বক্সিং ক্লাবটি বন্ধ হয়ে যাচ্ছে। তখনই শিয়ার কাছে তার একটি ফ্রেন্ড আসে, এর নাম হচ্ছে যিশু। যিশু শিয়াকে বলতে থাকে যে লোকটির জন্য আমাদের বক্সিং ক্লাবটি বন্ধ হয়ে যাচ্ছে মানে জিয়ান, ও আসলে একজন বডিগার্ড খুঁজছে আর কালকে সকালে একটি ইন্টারভিউ হবে। এরপর শিয়া একটি বুদ্ধি বের করে। সে চিন্তা করে আমি যদি জিয়ানের বডিগার্ড হতে পারি তাহলে আমি তাকে কোনো না কোনো ভাবে কনভিন্স করেই দিব যাতে আমাদের বক্সিং ক্লাবটা সে বন্ধ না করে দেয়। এই জন্য পরের দিন সকালে শিয়া জিয়ানের কোম্পানিতে চলে যায় জিয়ানের পার্সোনাল বডিগার্ড হওয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেখানে সবাই ছিল ছেলে, একমাত্র শিয়া সেই ছিল মেয়ে। তখন আশেপাশের সবাই তো তাকে নিয়ে খুব কানাকানি করতে থাকে যে একজন মেয়ে হয়ে সে পার্সোনাল বডিগার্ড হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছে। আর জিয়ানও খুব বেশি একটা পাত্তা দেয় না শিয়াকে। তবে জিয়ান এখানে অন্য কিছু ভাবছিল। জিয়ান আসলে আগে একটা প্ল্যান করে রেখেছিল যে এখানে হঠাৎ করে কেউ তার উপর আক্রমণ করবে আর এদের মধ্যে যে সবার আগে তাকে সেভ করতে পারবে জিয়ান তাকে পার্সোনাল বডিগার্ড হিসেবে রাখবে। এরপরে দেখা যায় যেই কথা সেই কাজ, জিয়ানের উপরে আক্রমণ করা হয়। কিন্তু সব ছেলেদের ছাড়িয়ে শিয়া খুব সুন্দরভাবে ওকে সেভ করে নেয় আর এটা দেখে জিয়ান তো ইমপ্রেস হয়ে যায়। এরপর তো শিয়া চাকরিটা কনফার্ম হয়ে যায় আর তাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হয় আর তাকে বলা হয় কালকে থেকেই তাকে চাকরিতে জয়েন করতে হবে। সেই দিন সন্ধ্যায় জিয়ান একজন ডক্টরের কাছে যায় কারণ গত 6 মাস ধরে জিয়ান একটা রোগে আক্রান্ত। তার রোগটি হচ্ছে সে কোনো ইমোশন অনুভব করতে পারে না। যেমন ধরো সে অনেক কষ্ট পাচ্ছে কিন্তু তার কান্না পায় না, বা সে অনেক খুশি হয়েছে কিন্তু তার তা ফিল হয় না। ডাক্তার তো জিয়ানের এই রোগটা চিকিৎসা করার জন্য একটি মেশিন এনেছে। আর পরে দেখা যায় জিয়ান একা নয়, আরো একজন পেশেন্ট সেখানে আছে। তখন দেখা যায় জিয়ানের অপর পাশে যেই রোগীটা ছিল সে আর কেউ না, সে ছিল শিয়া। আর এই মেশিনটার কাজ হচ্ছে এমন তারা একে অপরকে দেখতে পারবে না কিন্তু তারা ভার্চুয়াল জগতে একে অপরকে স্পর্শ করতে পারবে, কথা বলতে পারবে। জিয়ান আর শিয়া একে অপরের কেউই জানে না তারাই একে অপরের বিপরীত পাশে বসে আছে। তখন তারা দুজনে একজন অচেনা মানুষের মতো একে অপরের সাথে কথা বলতে থাকে। শিয়া বলতে থাকে আমি অনেক ছোটবেলা থেকে এই রোগে আক্রান্ত। যখন আমার মা মারা গিয়েছিল সবাই অনেক জোরে জোরে কেঁদেছিল কিন্তু আমি সবার মতো করে চেয়েও কাঁদতে পারিনি। আমার অনেক কাঁদতে ইচ্ছা করত কিন্তু আমি চাইলে কখনো কাঁদতে পারতাম না। শিয়ার কথা শুনতে শুনতে জিয়ান তখন তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল
আর তখনই এই মেশিনে কিছু একটা প্রবলেম হয়ে যায়। তখনই সাথে সাথে ডাক্তার তাদের চিকিৎসা বন্ধ করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তারা দুজনে তাদের ব্রেনটে একটা ঝটকা অনুভব করে। পরের দিন সকালে দেখা যায় শিয়া জিয়ানের বাসায় চলে এসেছে, আর এসেই দেখে জিয়ান তো ফ্লোরে পড়ে আছে। শিয়া ভাবে জিয়ান হয়তোবা স্ট্রোক করেছে, তাই সে ভালো মন্দ না চিন্তা করেই তাকে সিপিআর দিতে থাকে। তখনই হঠাৎ করে জিয়ানের ঘুম ভেঙে যায়, আর জিয়ান তো বলতে থাকে, এই মেয়ে তুমি আমাকে কিস করছো কেন? আর শিয়া তখন বলতে থাকে, না না স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি তো ভেবেছিলাম। তখন জিয়ান বলে, আচ্ছা চুপ করো। জিয়ান তখন বলতে থাকে, আমি তো কাল রাতে সোফাতে শুয়েছিলাম, আর ঘুমের ঘরে হয়তোবা নিচে পড়ে গিয়েছি, আর তাই বলে তুমি এমনটা করবে? শিয়া তখন বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। শিয়া তখন কিছু একটা সমস্যা অনুভব করতে পারে, আর সে ওয়াশরুমে চলে যায়। তখন সে বুঝতে পারে তার পিরিয়ড হয়েছে। আর এরপরে সে যখন বাইরে আসে তখন দেখে জিয়ান তো বিছানার উপর শুয়ে পেটে ব্যথায় অনেক চিৎকার করছে। শিয়া তখন জিজ্ঞেস করে, আপনার আবার কি হয়েছে? জিয়ান তখন বলতে থাকে, আমার হঠাৎ করে পেটে অনেক ব্যথা করছে। তখন শিয়া জিয়ানের পেটে হাত দিতে যায়, আর জিয়ান বলে, এই সরো, তুমি আমার শরীরে টাচ করবে না। এরপর শিয়া জিয়ানকে একটি হসপিটালে নিয়ে আসে, কিন্তু তার তো কিছুতেই ব্যথা কমছিল না। তখন শিয়া ভাবতে থাকে তার যখন পিরিয়ডের ব্যথা হয় তখন সে কি কি করে। তখন শিয়া তখন বলতে থাকে যে আমার তো যখন পিরিয়ডের ব্যথা হয় তখন আমি পেটে বালিশ চাপা দিয়ে রাখি, আর সেইভাবেই শিয়া জিয়ানের পেটেও বালিশ চাপা দিয়ে দেয়। তখন জিয়ান বলে, হ্যাঁ, এখন আমার একটু বেটার ফিল হচ্ছে। এরপরে শিয়া বাইরে চলে যায় কিছু মেডিসিন কেনার জন্য, আর মেডিসিন নিয়ে এসে জিয়ানকে খাইয়ে দেয়। আর এরপরে জিয়ান বলে, হ্যাঁ, আমার তো এখন অনেকটাই ভালো লাগছে। জিয়ান তখন শিয়াকে জিজ্ঞেস করে, সবই বুঝলাম, কিন্তু তুমি আমাকে এসব কিসের ওষুধ খাওয়াচ্ছ? তখন শিয়া বলতে থাকে, সরি স্যার, আমি আপনাকে পিরিয়ডের ওষুধ খাইয়েছি। শিয়া বলতে থাকে, আপনার এই ব্যথাগুলো না অনেকটা আমার সেই পিরিয়ডের ব্যথার মতো, তাই আমি আপনাকে এই ওষুধটা খাইয়ে দিয়েছি। জিয়ান তো এইসব শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়ান বলতে থাকে, আমার কিভাবে পিরিয়ডের ব্যথা হবে? জিয়ান তখন একটু অবাক হয়েই শিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি আজকে পিরিয়ড চলছে? শিয়া বলে, হ্যাঁ। শিয়া তারপরে একটু লজ্জা পেয়ে যায়, আর জিয়ানকে বলে, আপনি আমাকে এইসব পার্সোনাল কথা জিজ্ঞেস করছেন কেন? জিয়ান শিয়াকে বলে, তোমার পিরিয়ড হলে তুমি এভাবে ছোটাছুটি করছো কেন? তোমার কি একটু ব্যথা হচ্ছে না? শিয়া বলে, না, আমার তো আজকে একটু ব্যথা হচ্ছে না। জিয়ানের কথা শুনে শিয়াও চিন্তা করতে থাকে, আমার তো সবসময় এরকম অনেক বেশি ব্যথা হয়, কিন্তু আজকে আমার একটু ব্যথা হচ্ছে না কেন? জিয়ান তখন একটা জিনিস নোটিস করে, যখন নিচে বাইরে যাচ্ছিল আর অনেক দৌড়াদৌড়ি করছিল তখন তার পেটের ব্যথা অনেক বেশি বেড়ে গিয়েছিল, আর তার খুব বেশি ক্লান্ত অনুভব হচ্ছিল। জিয়ানের তখন কিছু একটা সন্দেহ হয়, তাই সে শিয়াকে টেনে তার বেডে নিয়ে আসে, আর শিয়ার গাল টিপে ধরে আর তাকে ব্যথা দেওয়ার চেষ্টা করে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে তো ব্যথা পাচ্ছে না, ব্যথা পাচ্ছে জিয়ান। তখন তো জিয়ান অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর শিয়া ভাবতে থাকে জিয়ান হয়তোবা তার গাল টাচ করার জন্য তাকে কাছে টেনে নিয়েছে। এরপরে তারা যখন হসপিটাল থেকে বের হচ্ছিল তখনও শিয়া একটু লজ্জা পাচ্ছিল এই বিষয়টা চিন্তা করে যে জিয়ান তাকে কাছে টেনে নিয়েছে। আর জিয়ান তো এতক্ষণে বুঝে গেছে আসলে যদি শিয়া কোনো ব্যথা পায় তাহলে সেই ব্যথাটা সে অনুভব করছে, আর সে বুঝতে পারছিল না এমনটা তার সাথে কেন হচ্ছে। হসপিটাল থেকে বাসায় ফেরার সময় তারা দেখতে পায় একটা বাচ্চা মেয়ের বেলুন গাছের উপরে উঠে গেছে, আর এইটা দেখে শিয়া যায় বাচ্চাটাকে সাহায্য করতে। শিয়া গাছে উঠে বাচ্চাটার বেলুন নামিয়ে দেয়, আর তখন সে হাতে একটু ব্যথা পায়। আর তখন জিয়ান দেখে যে ব্যথা পেয়েছে শিয়া, কিন্তু ব্যথা অনুভব হচ্ছে তার। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে শিয়া বুঝতেও পারে না যে তার হাতে ব্যথা পেয়েছে। তারপর শিয়া যখন গাছ থেকে নামতে যাচ্ছিল তখন সে হঠাৎ করে গাছ থেকে পড়ে দিতে যায়, আর তা দেখে সাথে সাথেই জিয়ান তাকে ধরে ফেলে। আসলে জিয়ান তো বুঝে গিয়েছে সে যদি পড়ে যায় তাহলে ব্যথা জিয়ানই পাবে। এরপরে জিয়ান শিয়ার হাত ধরে বলে, তুমি নিজের কামে একটুও খেয়াল রাখো না, তুমি কি বুঝো না তোমার ব্যথা পেলে সেই ব্যথাটা আমার অনুভব হয়। আর এই শুনে শিয়া তো ভাবতে থাকে জিয়ান হয়তোবা তার সাথে ফ্লার্ট করছে, আর সে অনেক লজ্জা পেতে থাকে। শিয়া তখন বলতে থাকে,
আপনি আমার জন্য কেন এত বেশি চিন্তা করছেন? আমি আপনার কি হই? আমি তো জাস্ট আপনার পার্সোনাল বডিগার্ড। এই কথা শুনে জিয়ান একটু বিরক্ত হয়ে বলে, তুমি তো বুঝবে না, তুমি যে ব্যথাগুলো পাচ্ছ সেটা আমি অনুভব করছি। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই আমি ভালোভাবে তোমাকে নিজের খেয়াল রাখতে বলছি। এরপর থেকে খুব ভালোভাবে নিজের খেয়াল রাখবে, তোমার শরীরে যেন একটা আঁচড়ও না লাগে। এরপরেও এই বোকা মেয়েটি কিছুই বুঝতে পারে না। সে ভাবতে থাকে অবশ্যই জিয়ান তার উপরে লাইন মারছে। এর পরের দিন একজন লোক এসে জিয়ানকে বলতে থাকে, স্যার আপনি তো একসাথে এতগুলো মানুষকে কোম্পানি থেকে বের করে দিতে পারেন না। এই মানুষগুলো না থাকে আপনার কোম্পানির কি হবে? জিয়ান তখন একটু রুড ভাবেই বলে, এই কোম্পানিটা আমার, কোম্পানির কি হবে না হবে তা আমি দেখে নেব, আপনি আমাকে এসব কিছু বলতে আসবেন না। এই কথাগুলো শুনে ওই লোকটি তখন অনেক বেশি রেগে যায় আর জিয়ানের উপর অ্যাটাক করতে একটি ফুলদানি নিয়ে তাকে মারতে যায়। তখনই শিয়া তার সামনে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু জিয়ান বুঝতে পারে আসলে শিয়া যদি ব্যথা পায় তাহলে তো সে ব্যথা পাবে। তাই সে শিয়ার সামনে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন আবার ম্যানেজার তার সামনে এসে পড়ে আর আঘাতটি ম্যানেজারের গায়ে লাগে। তখন শিয়া অন্য সিকিউরিটি গার্ডকে ডেকে সেই লোকটিকে সেখান থেকে বের করে দেয়। এরপরে শিয়া জিয়ানকে বলে, এটা কিন্তু অনেক খারাপ একটা কাজ, আপনি একসাথে এতগুলো মানুষের চাকরি শেষ করে দিতে পারেন না। তখন জিয়ান শিয়াকে বলে, তোমাকে আমি 3 মিনিট সময় দিচ্ছি, তুমি যদি এর মধ্যে আমাকে কোনোভাবে কনভিন্স করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি এতগুলো মানুষকে একসাথে চাকরি থেকে বের করে দিব না। আর যদি তুমি আমাকে কনভিন্স করতে না পারো, আমি কিন্তু তোমাকেও চাকরি থেকে বের করে দেব। এই সব কিছু শুনে তো জিয়ানের ম্যানেজার শিয়াকে বাইরে নিয়ে আসে আর শিয়া তখন কান্না করতে করতে বলে, সে আমার সাথে এত বাজে ব্যবহার কেন করলো? এরপরে ম্যানেজার বলতে থাকে, আসলে সে যখন অনেক বেশি ছোট ছিল তখন তার মায়ের মৃত্যুর সময় সে তার মায়ের সাথে মাত্র 3 মিনিট সময় কাটাতে পেরেছিল, আর সেই সময় থেকেই তার মাথায় 3 মিনিট সময়টি আটকিয়ে আছে। আর সে যে কোনো কাজে যে কোনো মানুষকে 3 মিনিট সময় দেয় তাকে কনভিন্স করার জন্য। আর জিয়ানের ম্যানেজার সেখানে বলতে থাকে, আমি আসলে জিয়ানের শুধু ম্যানেজারই নই, আমি জিয়ানের অনেক ভালো ফ্রেন্ড, আমি তার বেস্ট ফ্রেন্ড, আমি ছোটবেলা থেকে তাকে ভালোভাবে চিনি। এর পরের সালে দেখা যায় জিয়ান তার ম্যানেজারকে ব্যথা জেগে ওষুধ লাগিয়ে দিচ্ছে, কারণ তার ম্যানেজার অনেক বেশি ব্যথা পেয়েছে তাদের দুজনকে বাঁচাতে গিয়ে। ম্যানেজার তখন জিয়ানকে প্রশ্ন করতে থাকে, যেখানে তোমার বডিগার্ড তোমাকে বাঁচাবে, তুমি সেখানে কেন তোমার বডিগার্ডকে বাঁচাতে গিয়েছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। জিয়ান তখন তার ম্যানেজারকে বলে, আসলে এই কথাটা আমি কিভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। এর কারণটা হচ্ছে শিয়া যদি তার শরীরে কোনো আঘাত পায় তাহলে সেটা আমি অনুভব করতে পারি, আমি বুঝতে পারছি না এমনটা আমার সাথে কেন হচ্ছে। জিয়ান তখন তার ম্যানেজারকে বলে, জানো কালকে তার পিরিয়ড হয়েছিল, তার পিরিয়ডের ব্যথাটাও আমি অনুভব করেছি। আর এইসব শুনে তো তার ম্যানেজার হাসতে থাকে আর ভাবে আর আর বলে, তোমার মনে হয় তোমার প্রেমের রং লেগেছে। এর পরের দিন যখন জিয়া লাঞ্চ করছিল, অপরদিকে শিয়া তার বক্সিং প্র্যাকটিস করছিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে শিয়াকে যখন তার অপোজিট থেকে আঘাত করছিল তখন শিয়া কোনো আঘাতই পাচ্ছিল না, কিন্তু এইদিকে জিয়ান বেচারা তো আঘাত পেতে পেতে অবস্থা খারাপ হয়ে যায়। তখন তাড়াতাড়ি করে জিয়ান শিয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে আর তাড়াতাড়ি তার কাছে গিয়ে পৌঁছায়। অন্যদিকে শিয়ার ফ্রেন্ডরা শিয়াকে বলতে থাকে, আজকে তোমাকে এত পাঞ্চিং করলাম কিন্তু তুমি তো একটুও ব্যথা পেলে না। তখন শিয়া একটু ভাব নিয়ে বলে, আসলে বুঝো না, এত প্র্যাকটিস করি কি এত ব্যথা অনুভব করার জন্য? এইদিকে শিয়া টেরও পাচ্ছে না যে তার শরীরে লাগা আঘাতগুলো আসলে অনুভব করছে সেই দিকে জিয়ান। শিয়ার কথা শুনে তার ফ্রেন্ড দুজন তাকে বলে, আচ্ছা চলো এখন তোমাকে আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে পাঞ্চ করব, দেখি তুমি ব্যথা পাও কিনা। তখন শিয়া ভাব নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে করো। যখনই তারা শিয়াকে পাঞ্চ মারতে যাবে ঠিক তখনই জিয়ান সেখানে চলে আসে আর তাদের বাধা দিয়ে বলে, তোমরা কিভাবে একটি মেয়েকে এমন ভাবে আঘাত করতে পারো বলো? তোমরা যদি আর একবারও শিয়ার গায়ে আঘাত করেছো তাহলে দেখে নিও আমি তোমাদের কি অবস্থা করি। শিয়া তখন বলে, আরে আমি তো এখানে প্র্যাকটিস করছি আর ওরা তো আমার ফ্রেন্ড। জিয়ান তখন বলে, সে যাই হোক আমার দেখার বিষয় না, কিন্তু তুমি কি জানো তোমার গায়ে কেউ আঘাত করলে আমার কতটা খারাপ লাগে? এই কথা শুনে শিয়া আর তার ফ্রেন্ডরা তো অবাক হয়ে যায় আর শিয়া ভাবতে থাকে
জিয়ান তাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসে। শিয়া তো এইসব কথা শুনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন জিয়ান শিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ান তখন শিয়াকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে আর তার বেডরুমে গিয়ে বলে, তুমি এখন থেকে আমার পাশেই থাকবে। কিছুক্ষণ পর জিয়ান যখন ঘুমিয়ে যায় তখন শিয়া আস্তে আস্তে বের হয়ে যেতে নেয়, কিন্তু তখন জিয়ানের ঘুম ভেঙে যায় আর সে বাধ্য হয়েই তার হাতের সাথে শিয়ার হাত বেঁধে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে যখন জিয়ানের ঘুম ভাঙে তখন জিয়ান দেখতে পায় শিয়া তো তার সাথে তারই বেডে একসাথে শুয়ে আছে। আর তখনই শিয়ার ঘুম ভেঙে যায়। আর জিয়ান তো তখন শিয়াকে বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার বেডে আমার পাশে শুয়ে আছো। শিয়া তো এইসব দেখে অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর তখনই জিয়ানের রুম থেকে দৌড়ে নিচে চলে যেতে থাকে। নিচে আবার জিয়ানের ম্যানেজার এসে দাঁড়িয়েছিল। সে শিয়াকে দেখে বলে, কি ব্যাপার, তোমার গাল এত লাল হয়ে আছে কেন? আর এটা তোমার কি অবস্থা? তুমি আর এত সকালে তুমি এখানেই বা কি করছো? শিয়া তো ম্যানেজারের কোনো কথারই উত্তর দেয় না আর সেখান থেকে চলে যেতে নেয়। তখনই জিয়া সেখানে চলে আসে আর শিয়াকে বলতে থাকে, এই তুমি কোথায় যাচ্ছ? শিয়া তখন জিয়ানকে বলে, সারা রাত তো আমি আপনার সাথেই ছিলাম, এখন তো আমি বাড়িও যাব না, আমি বাড়ি যাচ্ছি। শিয়ার মুখে এই কথা শুনে জিয়ানের ম্যানেজার তো পুরো অবাক হয়ে যায়। জিয়ানের ম্যানেজার বলে, এটা আমি কি শুনলাম, তোমরা বিয়ের আগে সারা রাত একসাথে ছিলে? জিয়ান তখন ম্যানেজারের কথায় কোনো পাত্তা না দিয়ে শিয়াকে বলে, তুমি এখন থেকে 24 ঘন্টায় আমার বডিগার্ড হিসেবে থাকবে। আর ম্যানেজারকে দিয়ে এর একটা এগ্রিমেন্টও সাইন করিয়ে নেয়। কিন্তু শিয়া কম চালাক ছিল না। শিয়া জিয়ানকে বলে, আমি কি শুধু শুধু আপনার 24 ঘন্টার বডিগার্ড হয়ে থাকবো? আপনি আমাকে 5 গুণ বেশি বেতন দিবেন, তাহলে আমি বডিগার্ড হতে রাজি আছি। জিয়ান তখন বলে, হ্যাঁ ঠিক আছে। শিয়া তখন তার ব্যাগপত্র গুছিয়ে জিয়ানের বাসায় চলে আসে একেবারে থাকার জন্য। শিয়া তো আগে থেকে জিয়ানের বাড়িটা অনেক বেশি পছন্দ ছিল। এরপর জিয়ান যখন তাকে একটি পার্সোনাল রুম দেয় তখন তো শিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর জিয়ান শিয়াকে বলতে থাকে, তোমার যা কিছু প্রয়োজন তুমি সবকিছু পেয়ে যাবে, কিন্তু একটাই শর্ত আছে। শিয়া তখন বলে, কি শর্ত? জিয়ান তখন বলে, তোমাকে সবার প্রথমে নিজের যত্ন নিতে হবে, তোমার কোনো আঘাত পেলে চলবে না। এইসব বলে জিয়ান সেখান থেকে চলে যায়। তখন তো শিয়া একাকার ভাবতে থাকে যে তার বস হয়তো তাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে তার এত বেশি কেয়ার করে কেন? পরের দিন সকালে শিয়া তো জিয়ানের জন্য খাবার বানাতে যায়। জিয়ান এ দেখে অনেক বেশি লেগে যায়। জিয়ান বলতে থাকে, তুমি কেন রান্নাঘরে এসেছো? যদি তোমার হাত কেটে যেত বা হাত পুড়ে যেত তখন আমার কি হতো? আর জিয়ান শিয়াকে বলতে থাকে, আমি যাত্রার হাতে রান্না খাই না। তখনই শিয়ার একটি ফোন আসে আর সে কথা বলার জন্য বাইরে চলে যায়। তখনই জিয়ান গিয়ে তার রান্না করা খাবারটি একটু টেস্ট করে আর তার তো খাবারটি অনেক বেশি মজা লাগে। তাই শিয়া চলে আসার আগেই জিয়ান বসে বসে সব খাবার খেয়ে নেয়। পরের সিনে দেখা যায় জিয়ান যখন একা একা বসে বসে একটু ভালো অনুভব করার চেষ্টা করছিল তখন দেখা যায় নিচে বক্সিং প্র্যাকটিস করছিল আর বেসুরো গলায় গান গাইছিল। আর এটা দেখে তো জিয়ান অনেক বেশি বিরক্ত হয়ে যায়। জিয়ান কয়েকবার ডাক দিয়ে শিয়াকে বলে, তুমি চুপ করো, কিন্তু শিয়া তো তার কোনো কথাই শুনছিল না। এরপরে বিরক্ত হয়েই জিয়ান তার পিছনে পিছনে দৌড়ায় আর একটি ট্যাপ নিয়ে যায় তার মুখে মেরে দেওয়ার জন্য। আর শিয়া দৌড়াতে দৌড়াতে একে অপরের উপরে পড়ে যায়। আর পড়ে গেলে কি হয় সেটা তো তোমরা সবাই জানো, তাদের মধ্যে কিস হয়ে যায়। আর এরপরে শিয়া কিছু বুঝতে না পেরেই জিয়ানকে একটি পাঁচ মেরে বসে আর জিয়ান তো সেখানেই তার উপরে অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন জিয়ানের জ্ঞান ফিরে আসে তখন শিয়াই আবার নিজে তাকে অনেক কেয়ার করতে থাকে। জিয়ান তখন একটু ভাব নিয়ে বলতে থাকে, জানো তুমি পৃথিবীতে একমাত্র বডিগার্ড যে কিনা তার বসকে রক্ষা করার পরিবর্তে শুধু আঘাতই করে যাও। তখন শিয়া অনেক বেশি লজ্জা পায় আর সে ভাবে আমি তো ভুল করেছি। তাই সে মাথা নিচু করে জিয়ানের কাছে ক্ষমা চায়। এর পরের দিন যখন জিয়ান অফিসে যায় তখন দেখে তার এমপ্লয়িরা তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়। সবাই জিয়ানকে জন্মদিনের উইশ করলেও জিয়ানের এসব কিছু পছন্দ হয় না, কারণ আজকের এই দিনে একটা অ্যাক্সিডেন্টে তার মা মারা গিয়েছিল। তখন জিয়ান মন খারাপ করে তার রুমে চলে যায়। শিয়া তখন জিয়ানের রুমে আসে তাকে অভিনন্দন জানানোর জন্য, কিন্তু সে জানতো না আসলে আজকের দিনে জিয়ানের মা মারা গিয়েছিল। কিন্তু শিয়া বুঝতে পারে না শিয়া আজকে অদ্ভুত একটা কষ্ট অনুভব করছে নিজের মধ্যে। শিয়া ভাবতে থাকে
যেদিন আমার মা মারা গিয়েছিল সেই দিনও আমার এত বেশি কষ্ট হয়নি, তবে আজ কেন আমার এত বেশি কষ্ট হচ্ছে, আজ কেন আমার এত কান্না করতে ইচ্ছে করছে। এর পরের স্থানে দেখা যায় ম্যানেজার শিয়াকে বাইরে নিয়ে আসে আর শিয়াকে সমস্ত কিছু খুলে বলতে থাকে আজকে জেনে জিয়ানের মা কিভাবে মারা গিয়েছিল। তখন শিয়া একটু অবাক হয়ে যায়, কারণ শিয়া চিন্তা করে আজকে তার অনুভব হচ্ছে যে আজকের দিনে যেন তার মা মারা গিয়েছে। তখন শিয়া বুঝতে পারে জিয়ানের যে মানসিক কষ্টটা হচ্ছে সেটা সে ফিল করতে পারছে। এরপর রাতে শিয়া জিয়ানের কাছে যায় আর জিয়ানকে বলে আমি আপনার কষ্টটা ফিল করতে পারছি, যেদিন আমার মা মারা গিয়েছিল সেদিন আমি শত চেষ্টা করেও কান্না করতে পারিনি, কিন্তু আজকে আমার খুব বেশি কান্না করতে ইচ্ছে করছে, আজকে আমি কান্না করেছি। আর তারা একে অপরের ব্যথা অনুভব করতে পারছে, এর কারণ সেই দিনের ডাক্তারের কাছে গিয়ে সেই ট্রিটমেন্ট নেওয়াটা। সেই দিন মেশিনে যে একটা প্রবলেম হয়েছিল আর তার ফলে তাদের ব্রেনে একটা শর্ট খেয়েছিল, সেই শর্ট খাওয়ার কারণেই তাদের এই পরিবর্তনটা হয়েছে। এরপর দেখা যায় জিয়ান শিয়াকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় আর তারা খাবার অর্ডার দেয়, কিন্তু তখনই শিয়া বাথরুমে যায় আর সে বুঝতে পারে তার আজকে আবারও পিরিয়ড হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সে আগের মতো তার ব্যথাটি অনুভব করে জিয়ান, আর তাই সে বাইরে চলে আসে। তখনই দেখা যায় একটি ছিনতাইকারী জিয়ানের কাছ থেকে কিছু ছিনতাই করে নেওয়ার জন্য এসেছিল আর তাকে ধাওয়া করতে থাকে। ছিনতাইকারীটি জিয়ানকে ধরেই ফেলবে, তখনই পিছন থেকে শিয়া চলে আসে আর ছিনতাইকারীর সাথে তার একটি ছোট মারামারি হয়ে যায় আর ছিনতাইকারীটি শিয়ার মাথায় একটি আঘাত করে রড দিয়ে, কিন্তু অদ্ভুতভাবেই সে আগের মতো জিয়ান তার ব্যথাটি অনুভব করে। শিয়া তখন জিয়ানকে বলে মাথায় বাড়ি খেলাম আমি আর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আপনি কেন? জিয়ান তখন শিয়াকে বলে এই কথাটা তো তোমাকে এতদিন ধরে আমি বলছি, তোমার শরীরে কোনো ব্যথা পেলে সেটা আমি নিজে অনুভব করতে পারি, তোমার শারীরিক যে কোনো ব্যথা আমি নিজে অনুভব করি, এমনকি এই 2বার তোমার যে পিরিয়ড হয়েছে সেই ব্যথাটা আমি নিজে অনুভব করছি। এইবার শিয়া একটু একটু জিয়ানের কথা বুঝতে পারে আর তাই সে পরীক্ষা করার জন্য জিয়ানের পিছনে পিছনে হাঁটছিল আর নিজের গালে একটি থাপ্পড় মারে আর সেই ব্যথাটি জিয়ান পায়। জিয়ান তো তখন অনেক বেশি লেগে যায় শিয়ার উপরে আর শিয়া তখন একটু দুষ্টমি করে বলে আপনি আমাকে এত বেশি ভালোবাসেন, আমার সব ব্যথা আপনার অনুভব হয়। এর পরের স্থানে দেখা যায় জিয়ান একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিল আর তখনই হঠাৎ করে তার পায়ে এক অদ্ভুত ব্যথা সৃষ্টি হয় আর জিয়ান বুঝতে পারে শিয়া কিছু একটা গন্ডগোল করেছে, তাই সে দৌড়িয়ে শিয়ার কাছে চলে যায় আর শিয়া দেখা যায় কিছু নতুন নতুন জুতো পরছিল, কিন্তু জুতোগুলো অনেক বেশি টাইট ছিল, কিন্তু শিয়ার তো কোনো ব্যথাই লাগছিল না। তখন জিয়ান এসে বলে তোমার কি দরকার এত টাইট টাইট জুতো পরার, তোমাকে বলেছি না তুমি নিজের শরীরে কোনো আঘাত করবে না। এর পরের স্থানে দেখা যায় লাঞ্চ টাইমে শিয়া তার একটি ফ্রেন্ডের সাথে কথা বলে, এই ফ্রেন্ডটি সেই ফ্রেন্ড যিশু। তখন আমরা জানতে পারি যিশু আসলে শিয়াকে অনেক বেশি পছন্দ করে। আজকে যিশু শিয়ার জন্য একটি গিফট এনেছে আর তখনই দেখা যায় জিয়ান আর তার ম্যানেজার এই রেস্টুরেন্টে আসে আর জিয়ান দেখতে পায় শিয়া অন্য একটি ছেলের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে, এদিকে সে অনেক জেলাসি ফিল করে। পরের দিন শিয়া জিয়ানের কাছে যায় আর বলে আজকে কি আপনি বাইরে কোথাও যাবেন, আর তা না হলে আজকে আমার একটু ছুটি চাই। তখন জিয়ান তার ম্যানেজারকে বলে তুমি তাকে বলে দাও আমি কোথায় যাব না যাব তা আমি তাকে জানাবো না। আসলে জিয়ান শিয়ার উপর অনেকটা রেগেছিল, কারণ সে তাকে সেই দিন সে ছেলের সাথে কথা বলতে রেখেছিল। শিয়া এরপর আবারও তাকে একই প্রশ্ন করে, তখন তো জিয়ান একটু বিরক্ত হয়ে তার ম্যানেজারকে বলে তাকে বলে দাও তার কোনো ছুটি হবে না। জিয়ানের ম্যানেজার তখন একটু রাগ করে বলে তোমরা একে অপরের সামনাসামনি বসে কেন আমাকে সব কথা শোনাচ্ছ, একে অপরের সাথে কথা বলো। তখন জিয়ান তার ম্যানেজারকে নিয়ে তার রুমে চলে আসে। তখন জিয়ানের ম্যানেজার তাকে জিজ্ঞেস করে তুমি কি আসলে ওকে ভালোবাসো, তুমি ওর প্রতি এমন করছো কেন? জিয়ান তখন তার ম্যানেজারকে সবকিছু খুলে বলে সেই দিন রাতের কথা। সে আরো বলে আমি আসলে জানতাম না সেই দিন আমার বিপরীতে শিয়া বসা ছিল, আমি এটা অনেক পরে জানতে পেরেছি। আমি আসলে শিয়াকে কোনো ভালোবাসি না, কিন্তু আমি চাই তার শরীরে কোনো আঘাত না লাগুক, কারণ তার শরীরের আঘাতটা আমি অনুভব করি। জিয়ানের বলা সবগুলো কথা শিয়া আবার ওপাশ থেকে শুনে ফেলে আর সে অনেক বেশি কষ্ট পায়। তখন শিয়া ভাবতে থাকে আমি কতই না বোকা,
আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে, কিন্তু সে তো আমাকে ভালোবাসে না। এরপর বাইরে এসে জিয়ান শিয়াকে ছুটি দিয়ে দেয় তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। শিয়া যখন চলে যায়, এরপরে জিয়ান কিছুটা অনুভব করে সে শিয়াকে মিস করছে। তাই সে বারবার শিয়াকে কল করতে থাকে। শিয়া কল ধরে না, তাই সে শিয়াকে এসএমএস করতে থাকে, কিন্তু শিয়া তো তার এসএমএস এরও কোনো রিপ্লাই দেয় না। এরপরে জিয়ান ভাবতে থাকে আমার সব ইমোশন তো শিয়া ফিল করবে, তাই সে ইচ্ছে করেই ইমোশনাল মুভি দেখতে থাকে। আর সে একটা কষ্টের মুভি দেখতেছিল। আর অন্যদিকে শিয়া তো কাঁদতে কাঁদতে শেষ। আবার এর কিছুক্ষণ পরেই জিয়ান তার ফোনে কিছু জোকস বলতে থাকে। আর অন্যদিকে শিয়া তো কাঁদতে কাঁদতে আবার হেসে ফেলে। আর শিয়ার ফ্রেন্ডরা তো এইসব দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে শিয়া আবার পাগল টাগল হয়ে গেল না তো। তখন শিয়া বুঝতে পারে জিয়ান এটা ইচ্ছা করে করছে, তাই সে তাকে ফোন দেয় আর জিজ্ঞেস করে আপনি এমন কেন করছেন। তখন জিয়ান বলতে থাকে তুমি হয়তো বা বুঝতেছো না যে তোমাকে আমি মিস করছি, আর তুমি যদি আমার কাছে এখন চলে না আসো আমি এমন বারবার করতে থাকবো। এরপরে শিয়া যিশুকে বলে তুমি প্লিজ আমাকে আমার বসের বাড়িতে একটু দিয়ে আসবে। তখন যিশু তাকে নিয়ে চলে আসে। আর গাড়িতে যেখানে পার্কিং করবে সেখানেই আবার জিয়ান দাঁড়িয়েছিল। তখন জিয়ান তো শিয়াকে দেখে তার হাত ধরে তাকে নিয়ে ঘরে চলে যায়। আর যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর চিন্তা করে শিয়াকে হয়তোবা তার বস অনেক বেশি ডিস্টার্ব করছে। যিশু তো এইসব দেখে আর একটুও সহ্য করতে পারে না। সে সাথে সাথে গিয়ে জিয়ানকে মারতে থাকে। আর জিয়ানকে মারতে দেখে আবার শিয়া সহ্য করতে পারে না, কারণ সে তার বডিগার্ড। আর কোথাও না কোথাও শিয়া এখন জিয়ানকে একটু একটু ভালোবেসে ফেলেছে। তখন শিয়া গিয়ে জিয়ানকে বাঁচায় আর যিশুকে আঘাত করে। যিশু তো এইসব দেখে অনেক বেশি কষ্ট পায়। যিশু ভাবতে থাকে আমি আসলাম শিয়াকে বাঁচাতে, আর শিয়া কিনা আমাকে মারলো। এইসব কিছু দেখে যিশু তো অনেক বেশি রাগ করে আর সেখান থেকে চলে যায়। এরপরের সিনে দেখা যায় ঘরে এসে শিয়া জিয়ানকে মলম লাগিয়ে দিচ্ছিল। আর জিয়ান মনে মনে অনেক বেশি খুশি হয়। আর আমরা তো জানি জিয়ান যা কিছু অনুভব করে মানসিকভাবে সেই সব কিছু শিয়া বুঝতে পারে। আর এটা বুঝতে পেরে শিয়া জিয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার, হঠাৎ করে এত বেশি খুশি হয়ে গিয়েছেন কেন। জিয়ান তখন বলে আসলে তুমি অনেক ভালো, আর আমি ভাবছি তোমার বেতন ডাবল করে দেব। আর শিয়া তো এই কথার এই উত্তর পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। শিয়া ভাবে এমনিতেই আমি 5 গুণ বেতন পাই, আরো যদি ডাবল হয়ে যায় তাহলে 10 গুণ, কিন্তু আমি তো সেই হিসেবে কোনো কাজই করি না। পরের দিন তারা একটি পার্টিতে যায়, আর সেখানে জীবনে ফার্স্ট টাইম শিয়া অনেক বেশি ড্রিঙ্কস করে শিয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরপর যখন বাসায় চলে আসে তখন শিয়া তো অনেক বেশি মাতলামি করতে থাকে। আর শিয়া জিয়ানকে তার সামনে দেখে তার কাছে গিয়ে তাকে একটি কিস করে। আর পরের দিন যখন তার নেশা কেটে যায় তখন সে তার বান্ধবীদের কাছে গিয়ে এই গল্প করতে থাকে আমি কাল রাতে নেশার ঘরে জিয়ানকে কিস করেছি। তখন শিয়া আরো বলে আমার স্পষ্ট মনে আছে জিয়ান এই কিসটা অনেক ভালোভাবে অনুভব করেছে, আর সে আমাকে বাধাও দেয়নি। তখন শিয়ার ফ্রেন্ডরা বলতে থাকে শিয়া জিয়ান হয়তোবা তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। অন্যদিকে জিয়ানকে দেখা যায় সে তো চেয়ারে বসে বসে নিজের ঠোঁটটি টাচ করে বসে আছে, আর কাল রাত্রে সবকিছু চিন্তা করছে। অন্যদিকে তার ম্যানেজার তার সাথে বিজনেস নিয়ে আলোচনা করছে, কিন্তু তার সেদিকে তো কোনো খেয়ালই নেই। তখন তার ম্যানেজার বলে একটু পরে শিয়া এখানে আসছে। এই শুনে জিয়ান তো লাফ দিয়ে উঠে যায়। আয়নার সামনে গিয়ে তার চুল ঠিক করতে থাকে, তার টাই ঠিক করতে থাকে। এরপর আবার এসে ম্যানেজারকে জিজ্ঞেস করতে থাকে দেখো তো আমাকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে কিনা। ম্যানেজার তখন বলছে কি ব্যাপার, শিয়ার কথা শুনে তুমি এত বেশি এক্সাইটেড হয়ে গেলে কিসের জন্য? আমি তো আসলে তোমার সাথে মজা করেছি। এই শুনে জিয়ান তো ম্যানেজারের উপরে অনেক বেশি রেগে যায়। ম্যানেজার তখন বলতে থাকে আরে শোনো শোনো, তুমি যে ওকে ভালোবাসো সেটা আমি অনেক আগেই বুঝে ফেলেছি। ম্যানেজার তখন জিয়ানকে বলে তুমি একটা কাজ করো, তোমার ফিলিংস শিয়াকে বলে দাও। তখন জিয়ান বলে আমি তাকে যতই পছন্দ করি না কেন, সে যদি আমাকে পছন্দ না করে, সে যদি আমাকে রিজেক্ট করে দেয়। তখন ম্যানেজার বলে আরে বোকা, তুমি ছাড়া সবাই জানে যে শিয়াও তোমাকে পছন্দ করে। এরপর তার ম্যানেজার তাকে আরো বলে তুমি আর একটুও সময় নষ্ট করো না, তুমি এখনই গিয়ে শিয়াকে সব কথা বলে দাও। আর ম্যানেজারের কথা অনুযায়ী জিয়ানও বাইরে চলে আসে, আর সে
শিয়া কলেজে যাওয়ার জন্য বের হয়ে যায়। আজকে শিয়ার কলেজের লাস্ট দিন ছিল, আর তারা সেই সবকিছু এনজয় করছিল। অন্যদিকে দেখা যায় যিশুও আজকে শিয়াকে প্রপোজ করার জন্য সেখানে আসে। যিশু শিয়াকে প্রপোজ করে দেয়, আর তখনই সেখানে চলে আসে জিয়ান। জিয়ান যখন শিয়ার সামনে যায় তখন জিয়ানের কিছু বলতেও হয় না, কারণ সেই ট্রিটমেন্টের পরে থেকে সে তো তার সব মানসিক অবস্থা বুঝতেই পারে। শিয়া তখন নিজের বুকে হাত দেয় আর বুঝতে পারে আজকে জিয়ান তাকে প্রপোজ করার জন্য এসেছে। শিয়া তখন তার বুকে হাত দিয়ে সে প্রথম দিন থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সে সমস্ত ফিলিংস অনুভব করে, আর আজকের ফিলিংস অনুভব করে। আজকের ফিলিংসটা কিছুটা আলাদাই ছিল। তাও শিয়া চুপচাপ দাঁড়িয়েছিল। তখন জিয়ান নিজের মুখে যখন বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তখন শিয়া আর তাকে মানা করতে পারে না। শিয়া তখন ঘুরে দাঁড়িয়ে যিশুকে সরি বলে, কারণ যিশু তো আগে তাকে প্রপোজ করেছে। শিয়া যিশুর কাছে ক্ষমা চেয়ে জিয়ানের হাত ধরে অনেক দূরে চলে আসে, আর তারা একে অপরের সাথে অনেক সুন্দর একটা মুহূর্ত অনুভব করে। এরপর আবার কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। শিয়া আর জিয়ান সেই ডাক্তারের কাছে আবারও ট্রিটমেন্টের জন্য গিয়েছে। এরপর যখন তাদের আবারও ট্রিটমেন্ট করা হয় তখন দেখা যায় যে তারা একে অপরের ব্যথা অনুভব করতে পারছে না আর মানসিক যন্ত্রণা অনুভব করতে পারছে না। এরপরে তারা অনেক বেশি খুশি হয় যে তারা ফাইনালি এই রোগটা থেকে মুক্তি পেয়েছে। আর এভাবে একটা হ্যাপি এন্ডিং এর সাথে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও।